নমস্কার। আজ আমরা একটা বেশ অন্যরকম উৎস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য আছে এতে। হুম পৃথিবী জুড়ে ব্যবহারযোগ্য জল কতটা কম সেটা নিয়ে যেমন বলা হয়েছে, তেমনই একটা মানে বেশ বড় সড় জল দূষণের কাল্পনিক ছবি আঁকা হয়েছে। ঠিক। আর সেটার ভূ-রাজনৈতিক প্রভাব কি হতে পারে, সেই নিয়েও কিছু জল্পনা আছে উৎসটাতে। তো আমরা আজ এই উৎসটার গভীরে যাব, দেখব যুক্তিগুলো কি দাঁড়াচ্ছে। হ্যাঁ, চলুন। প্রথমে দেখি ব্যবহারযোগ্য জল আসলে কতটা কম পৃথিবীতে, সেটা বোঝা দরকার। অবশ্যই। তারপর ওই যে দূষণের সিনারিওটা উৎসটা বলছে, মানে পৃথিবীর 1/3 পানীয় জল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। সেটা কেন হ্রদগুলোকে কেন্দ্র করে ভাবা হচ্ছে, সেটাও দেখব। আচ্ছা। আর শেষে এই ঘটনাটা কোথায় ঘটতে পারে তা নিয়ে উৎসের দুটো একদম আলাদা মত আছে। সেই দুটো মত আর তার পেছনের যুক্তিগুলো আমরা শুধু তুলে ধরব। পরিষ্কার। তাহলে লক্ষ্যটা হলো উৎসটার বিশ্লেষণ বোঝা, তাই তো? কিভাবে জলের মতো একটা বেসিক জিনিসকে ঘিরে ক্ষমতা আর নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে। একদম। বেশ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা তথ্যে আসি, যেটা শুনে হয়তো একটু থমকেতে হয়। হুম। পৃথিবীর মোট জলের নাকি মাত্র ৩% মিষ্টি জল। হ্যাঁ, এটা শুনলে প্রথমে একটু অবাকই লাগে। কিন্তু এর পরের তথ্যটা যেন আরও বেশি ভাবার মতো। ঠিক। ওই ৩% মধ্যেও কিন্তু সিংহভাগটাই আমাদের নাগালের বাইরে। তাই কিভাবে? দেখুন, প্রায় ৬৯%ই তো বরফ হয়ে আছে, হয় হিমবাহে নালে মেরু অঞ্চলে। ও আচ্ছা, প্রায় ৭০%ই ধরা যায়। হ্যাঁ, মোটামুটি। আর প্রায় ৩০% আছে ভূগর্ভে, মানে মাটির অনেক নিচে। তাহলে আমরা ব্যবহার করি কোনটা? তাহলে ভূপৃষ্ঠে যেটা রইল, মানে নদী, হ্রদ বা ধরুন জলাভূমি, সেটা হলো মোট মিষ্টি জলের মাত্র 0.৩%। মাত্র ০.৩%? বলছেন কি? হ্যাঁ, ভাবা যায় এইটুকু জলের উপর নির্ভর করেই কিন্তু চলছে পুরো মানব সভ্যতা, পৃথিবীর জীবজগৎ। এটা সত্যি অবিশ্বাস্য। তাহলে এই ০.৩%-এর মধ্যেই সব ভাগাভাগি? হ্যাঁ, এবং এই 0.3%রও আবার একটা বিন্যাস আছে উৎসটার হিসেব অনুযায়ী। যদিও ওরা নিজেরাই বলেছে যে এই হিসেব নিয়ে প্রশ্ন থাকতে পারে। হুম। এই ভূপৃষ্ঠের জলের প্রায় ৮৭%ই নাকি আছে বিভিন্ন হ্রদে। ৮৭% হ্রদে? হ্যাঁ, লেকগুলোতে। বাকি ১১%-এর মতো আছে জলাভূমি বা সোয়াম্বে। আর মাত্র ২% বইছে নদী দিয়ে। নদী তাহলে এত কম, মাত্র ২%? উৎসটার হিসেব তাই বলছে। তাই ওদের যুক্তি অনুযায়ী মানুষের ব্যবহারযোগ্য জলের সবচেয়ে বড় আধার কিন্তু হ্রদগুলোই। বুঝতে পারছি। আর এই তথ্যটাই কিন্তু পরের বিশ্লেষণের জন্য খুব জরুরি হয়ে উঠছে। হ্যাঁ, তা তো বটেই। যদি ব্যবহারযোগ্য জলের ৮৭% হ্রদেই থাকে, তাহলে জলের ওপর বড় কোনো অ্যাটাক এলে, কাল্পনিক পরিস্থিতিতে, হ্রদগুলোই যে টার্গেট হবে এই ধারণাটা তো আসতেই পারে। ঠিক। আচ্ছা, এবার ওই দূষণের দৃশ্যপটটায় আসি। উৎসটা বেশ নাটকীয়ভাবে বলেছে, তাই না? নক্ষত্র পতন। হ্যাঁ। উৎসটাতে বলা হয়েছে একটা নক্ষত্র আকাশ থেকে পড়বে, আর তাতে পৃথিবীর 1/3 পানীয় জল তেতো বা ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। নক্ষত্র, এটা কি আক্ষরিক অর্থে নাকি অন্য কিছু বোঝাতে চাইছে? সম্ভবত প্রতীকী। মানে হয়তো কোনো উল্কাপাত বা অন্য কোনো বড় বস্তু আকাশ থেকে পড়া, অথবা হয়তো অন্য কোনো ধরনের বিপর্যয়। আসল কথাটা হলো এর ফলাফল প্রচুর পরিমাণে পানীয় জল দূষিত হয়ে যাওয়া। কিন্তু আকাশ থেকে পড়া কিছু একটা, সেটা কিভাবে এতটা প্রভাব ফেলবে, বিশেষ করে জলের উপর? আর হ্রদের উপরই বা এত জোর কেন? মাটির তলার জলও তো দূষিত হতে পারে। খুব ভালো প্রশ্ন। উৎসটা কিন্তু ভূগর্ভস্থ জলের দূষণের সম্ভাবনা একেবারে বাদ দেয়নি, তবে সেটার উপর জোর কম দিয়েছে। কেন? ওদের যুক্তিটা হলো, আকাশ থেকে পড়া কিছু একটা বা তার এফেক্ট, সেটা খুব তাড়াতাড়ি আর এতটা জায়গা জুড়ে মাটির অনেক গভীরে থাকা জলস্তরকে নষ্ট করে দেবে। এটা একটু ব্যাখ্যা করা কঠিন। হ্যাঁ, বিশাল এলাকা জুড়ে 1/3 জল বলে কথা। ঠিক। সেই তুলনার ভূপৃষ্ঠের একটা বড় হ্রদ বা কয়েকটা হ্রদকে একসঙ্গে দূষিত করাটা অনেক সহজ মনে হতে পারে, আর তার প্রভাবও অনেক তাড়াতাড়ি বোঝা যাবে। যেহেতু ৮৭% জল ওখানেই আছে। হ্যাঁ, তাই যদি 1/3 জল নষ্ট করতে হয়, তাহলে বড় হ্রদগুলোই তো সবচেয়ে সম্ভাব্য টার্গেট, লজিক্যালি। আচ্ছা। যদিও এটাও বলে রাখি, উৎসটা বাইবেলের একটা রেফারেন্স টেনে বলেছে যে নদী বা অন্য জলের উৎসের উপরও প্রভাব পড়বে, কিন্তু মোটের উপর ফোকাসটা কিন্তু বড় জলের আধার, মানে হ্রদের উপরেই রেখেছে। বেশ,
তাহলে যদি হ্রদগুলোই হয় টার্গেট, তাহলে পৃথিবীর কোন হ্রদগুলোর এত ক্ষমতা আছে যে তারা 1/3 জলকে প্রভাবিত করতে পারে? উৎস কিছু বলেছে? হ্যাঁ, উৎসটা 3টে প্রধান এলাকার কথা বলেছে। কিসের ভিত্তিতে? 1. বিশাল জল ধারণ ক্ষমতা। 2. কত মানুষ তার উপর নির্ভরশীল। আর 3? আর 3 হলো জলটা সারা বছর তরল থাকে কিনা, মানে জমে বরফ হয়ে যায় না। আচ্ছা, বলুন তো কোন 3টে এলাকা? প্রথমটা হলো উত্তর আমেরিকার গ্রেট লেকস, মানে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও। হ্যাঁ, শুনেছি, বিশাল হ্রদ সব। বিশাল। 5টা মিলে প্রায় 22,886 ঘন কিলোমিটার জল। আর এর উপর নির্ভরশীল মানুষও প্রায় 3 কোটির বেশি। শুধু তো খাওয়া নয়, চাষবাস, কলকারখানা সবেতেই লাগে। 3 কোটি, বিরাট সংখ্যা। দ্বিতীয় এলাকা? দ্বিতীয়টা হল রাশিয়ার মঙ্গোলিয়ার সীমান্তে বৈকাল হ্রদ, আর তার কাছে মঙ্গোলিয়ার খবসগল হ্রদ। বৈকাল পৃথিবীর গভীরতম হ্রদ না? হ্যাঁ, গভীরতম আর অন্যতম পুরনো। একা বৈকালই পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় 20% ধরে রাখে। খবসগলকে ধরলে দুটো মিলে প্রায় 24,095 ঘন কিলোমিটার জল। বা, জনসংখ্যা কেমন ওখানে? তুলনামূলকভাবে কম, গ্রেট লেকসের চেয়ে অনেক কম, ধরুন 10 লক্ষের মতো। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর তৃতীয় এলাকা? সেটার নাকি জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। ঠিক। তৃতীয়টা হলো আফ্রিকায় 3টে বড় হ্রদ, লেক মালাউই, লেক ট্যাঙ্গানিকা আর লেক ভিক্টোরিয়া। আফ্রিকান গ্রেট লেকস। হ্যাঁ, এদের 3টের মোট জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, প্রায় 30,050 ঘন কিলোমিটার। আর জনসংখ্যা? অঞ্চম নান, প্রায় 20 কোটি মানুষ। ভাবুন একবার, শুধু পানীয় জল নয়, মাছ ধরা, যাতায়াত, সবকিছুর জন্য এই হ্রদগুলো লাইফলাইন। তাহলে এই 3টে অঞ্চল, গ্রেট লেকস, বৈকাল, খোবসকল আর আফ্রিকার এই হ্রদগুলো। হ্যাঁ, কারণ এদের জল প্রচুর, মানুষ ব্যবহার করে, আর জল জমে যায় না। ইসিলিয়ে মানে ক্যাসপিয়ান সির মতো নোনা জলের হ্রদ বা মেরু অঞ্চলের জমা হ্রদ বাদ। আচ্ছা। তবে উৎসটা একবার আমাজন নদীর কথাও বলেছে, কারণ আমাজন তো পৃথিবীর প্রায় 20% মিষ্টি জল সরবরাহ করে, তাই সেটাও একটা সম্ভাব্য জায়গা হতে পারে ওদের মতে। গ্রেট লেকস, বৈকাল, আফ্রিকার হ্রদগুলো, এমনকি অ্যামাজন, যে কোনো একটা জায়গায় এই ঘটনা ঘটলে তো সাংঘাতিক প্রভাব পড়বে বিশ্বজুড়ে। অবশ্যই, কিন্তু উৎসটা কি বলছে যে ঠিক কোথায় এটা হওয়ার সম্ভাবনা বেশি? এখানেই কি আসল ভূরাজনৈতিক প্যাচটা আসছে? ঠিক ধরেছেন। এখানে উৎসটার বিশ্লেষণটা মানে দুটো ভিন্ন দিকে চলে যাচ্ছে, দুটো পরস্পর বিরোধী সম্ভাবনার কথা বলছে। পরস্পর বিরোধী মানে? হ্যাঁ, মানে প্রশ্নটা হলো, যদি এমন একটা ঘটনা ঘটানো হয় তাহলে তার উদ্দেশ্য কি হবে? ক্ষমতাকে ভেঙে দেওয়া নাকি ক্ষমতাকে আরও পোক্ত করা? এখানেই দুটো আলাদা থিওরি আসছে। ইন্টারেস্টিং। প্রথম থিওরিটা কি? প্রথম ধারণাটা হলো, এই দূষণের টার্গেট হবে একটা সুপার পাওয়ার, যেমন ধরুন আমেরিকা, আর নির্দিষ্ট করে বললে গ্রেট লেকস অঞ্চলটা। কেন? যুক্তিটা কি? যুক্তিটা হলো, যদি একটা নতুন বিশ্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা আনতে হয়, উৎসটা এটাকে বাইবেলের ভাষায় পশু সরকার বলছে, তাহলে বর্তমান যে সুপার পাওয়ার তাকে ভেতর থেকে দুর্বল করতে হবে। কিভাবে? জল বা খাবারের মতো দরকারি জিনিসের টানাপোড়েন তৈরি করে। তখন মানুষ সাহায্যের জন্য সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়বে, গণতন্ত্র দুর্বল হবে, কেন্দ্রীয় ক্ষমতা বাড়বে, মানে নিয়ন্ত্রণের পথ সহজ হবে। আচ্ছা। উৎসটা এখানে মিশরের একটা পুরনো উদাহরণও দিয়েছে, জেনেসিস থেকে। যখন দুর্ভিক্ষ হয়েছিল, লোকে খাবারের জন্য ফারাওয়ের কাছে নিজেদের জমি বিক্রি করে প্রায় দাস হয়ে গিয়েছিল। মানে খুব বিপদে পড়লে মানুষ স্বাধীনতার চেয়ে বেঁচে থাকাটাকে আগে দেখে। তার মানে পরাশক্তিকে অচল করে দিয়ে নতুন শক্তির পথ তৈরি করা। কিন্তু আপনি বললেন আরেকটা উল্টো মত আছে। হ্যাঁ, দ্বিতীয় ধারণাটা প্রায় উল্টো কথাই বলছে। সেটা কি? এই মত অনুসারে বিশ্ব নিয়ন্ত্রণের ঠিক আগে, মানে ফাইনাল স্টেজে, প্রধান পরাশক্তিকে অচল করে দেওয়াটা নাকি বুদ্ধিমানের কাজ হবে না। কেন? কারণ বিশ্ব শাসন করতে গেলে তো ওই পরাশক্তির পরিকাঠামো, মিলিটারি, প্রশাসন এগুলো দরকার হবে, সেগুলোকে তো কাজে লাগাতে হবে। যুক্তি আছে। তাহলে দূষণটা কোথায় হবে? এই থিওরি অনুযায়ী দূষণটা হবে পরাশক্তির কেন্দ্রে নয়, অন্য কোথাও। যেমন ধরুন আফ্রিকার গ্রেট লেকস অঞ্চলে। সেখানে হলে কি হবে? সেখানে হলে একটা ভয়ঙ্কর মানবিক বিপর্যয় হবে। কোটি কোটি মানুষ বিপদে পড়বে।
কিন্তু মূল যে সুপার পাওয়ার সে অক্ষত থাকবে। তাতে লাভ? লাভ হল এই পরিস্থিতিতে ওই সুপার পাওয়ার ত্রাতার ভূমিকায় নামতে পারবে, ত্রাণ পাঠাবে, উদ্ধারে সাহায্য করবে, পুনর্গঠনে নেতৃত্ব দেবে। এতে আন্তর্জাতিক মঞ্চে তাদের ক্ষমতার প্রভাব কমবে না, বরং আরও বাড়বে। মানে তারা অপরিহার্য হয়ে উঠবে। বাহ, তাহলে এক থিওরি বলছে সুপার পাওয়ারকে মারো, আরেকটা বলছে সুপার পাওয়ারকে বাঁচিয়ে রেখে অন্যকে মারো, যাতে সুপার পাওয়ার হিরো হতে পারে। অনেকটা তাই। এটা একটা স্ট্র্যাটেজিক প্রশ্ন। ক্ষমতা দখলের খেলায় কি প্রতিপক্ষকে সরাসরি শেষ করে দেওয়া হয়, নাকি এমন পরিস্থিতি তৈরি করা হয় যাতে সে নিজের অজান্তেই তোমার উদ্দেশ্য সফল করতে সাহায্য করে? উৎসটা কি বলছে, কোনটা বেশি সম্ভাব্য? উৎসটা কিন্তু কোনো পক্ষ নেয়নি, দুটো সম্ভাবনাই খোলা রেখেছে। আর আমাদেরও মনে রাখতে হবে, আমরা শুধু উৎসটার যুক্তিগুলো তুলে ধরছি। আমরা বলছি না এটাই হবে বা এটাই ঠিক। অবশ্যই, অবশ্যই। আমরা শুধু বিশ্লেষণটা বোঝার চেষ্টা করছি। ঠিক। তাহলে যদি সবটা একসাথে দেখি, উৎসটা আসলে কি ইঙ্গিত দিচ্ছে? এটা কি শুধু একটা জল দূষণের গল্প? আমার তো মনে হয় না এটা শুধু একটা গল্প। উৎসটা এই কাল্পনিক জল সংকটকে একটা ভূ-রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে, যার প্রভাব পড়বে সারা পৃথিবীর ক্ষমতার ভারসাম্যে। জল, যেটা ছাড়া আমরা বাঁচি না, সেটা কিভাবে আন্তর্জাতিক রাজনীতি, ক্ষমতা আর নিয়ন্ত্রণের একটা গুটি হয়ে উঠতে পারে, সেটাই দেখাচ্ছে। জল শুধু জীবনের জন্য নয়, ক্ষমতার জন্য। হ্যাঁ, উৎসটার পুরো বিশ্লেষণটা দেখলে এই ইঙ্গিতটাই বারবার আসছে। সম্পদ, বিশেষ করে জল, সেটা কিভাবে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার, বাড়ানোর বা সামাজিক কাঠামো নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হতে পারে, বিশেষ করে সংকটের সময়ে। উৎসটার বর্ণনায় এই নক্ষত্রপতন বা জলদূষণটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। এটা যেন একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার আনার পথে একটা ধাপ, একটা পরিকল্পিত চাল। আর কোথায় হবে, আমেরিকায় না আফ্রিকায়? এই দুটো ভিন্ন সম্ভাবনার মাধ্যমে আসলে দেখানো হচ্ছে যে একই সংকটকে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। একদম। দুটো ভিন্ন স্ট্র্যাটেজি। উদ্দেশ্য হয়তো একই, নিয়ন্ত্রণ কায়েম করা, কিন্তু পথটা ভিন্ন হতে পারে। আজকের আলোচনা থেকে তাহলে আমরা কয়েকটা জিনিস বেশ পরিষ্কার বুঝলাম। ১. ব্যবহারযোগ্য মিষ্টি জল পৃথিবীতে আসলেই কতটা কম। ২. উৎসটা কিভাবে একটা ভয়াবহ জল দূষণের ছবি এঁকেছে, যেখানে পৃথিবীর 1/3 জল নষ্ট হতে পারে, আর হ্রদগুলো হতে পারে মূল টার্গেট। হ্যাঁ। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এই ঘটনার সম্ভাব্য স্থান নিয়ে উৎসটা দেওয়া দুটো একেবারে বিপরীত ভূ-রাজনৈতিক ব্যাখ্যা আমরা দেখলাম। ঠিক, হয় পরাশক্তিকে দুর্বল করা, না হলে অন্য কোথাও বিপর্যয় ঘটিয়ে পরাশক্তির ক্ষমতা আরও বাড়ানো। এই পুরো আলোচনাটার শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে। উৎসটা তো জলের কথা বলল। হ্যাঁ। জলকে যেভাবে নিয়ন্ত্রণ আর ক্ষমতার হাতিয়ার হিসেবে দেখানো হলো, এই একই যুক্তিতে কি বর্তমান পৃথিবীতে বা ভবিষ্যতে অন্য কোনো সম্পদ বা ব্যবস্থাও এরকম রাজনৈতিক খেলার শিকার হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। যেমন ধরুন খাদ্য বা এনার্জি অথবা ইনফরমেশন, মানে তথ্যের প্রবাহ। অবশ্যই হতে পারে। উৎসটা জলের কথা বলেছে, কিন্তু এই মডেলটা তো অন্য ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। খাদ্য সরবরাহ, এনার্জি সোর্স বা ধরুন ডিজিটাল ইনফরমেশন ফ্লো, এগুলো তো এখনকার পৃথিবীতে বা ভবিষ্যতের সংকটে একইভাবে নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠতেই পারে। কোনগুলো বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে? সেটা একটা বড় প্রশ্ন। কোনটার ওপর মানুষের নির্ভরতা বেশি, কোনটাকে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ, বা কোনটা দিয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলা যায়, এগুলো বিচার করে হয়তো পরিকল্পনা করা হতে পারে। এই প্রশ্নগুলো নিয়ে হয়তো আরও ভাবা দরকার। সত্যিই ভাবনার বিষয়। আজকের মতো তাহলে এখানে শেষ করি। এই গভীর, কিছুটা হয়তো আশঙ্কারও, কিন্তু জরুরি আলোচনা আবার অন্যদিন নিশ্চয়ই হবে। নিশ্চয়ই।